আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় জাহিদ হোসেন আছে এডিটর্স থেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। তাভেল্লা সিজার হত্যায় বিএনপি নেতা কাইয়ুমের ভাই মতিন রিমান্ডে, গ্রেপ্তারের স্থান ও সময় নিয়ে পরস্পর বিরোধী তথ্য। উপমহাদেশে আল কায়েদার শীর্ষ নেতৃত্বে আছেন ৩ জন, আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দুর্বল হয়ে পড়ছে কার্যক্রম। দেশে মোট জনসংখ্যার 22.5% মধ্যবিত্ত, প্রতি বছরে বাড়ছে এর হার, বলছে গবেষণা প্রতিষ্ঠান BIES। তাভেল্লা সিজার হত্যায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপি নেতা কাইয়ুম কমিশনারের ভাই MA মতিনকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এ মামলায় আগেই গ্রেপ্তার 4 জনের তথ্য অনুযায়ী মতিনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। মতিনই তাভেল্লা হত্যার নির্দেশদাতা বড় ভাই কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়ার আশা করছে পুলিশ। ঢাকার বিএনপি নেতা কাইয়ুম কমিশনারের ভাই মতিনকে ৮ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। এই মামলায় আগেই গ্রেপ্তার হওয়া 4 জনের দেয়া তথ্য অনুযায়ী মতিনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে মতিনই তাভেল্লা হত্যাকাণ্ডের নির্দেশদাতা বড় ভাই কিনা তা জিজ্ঞাসাবাদের আগে জানা যাচ্ছে না। যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারা বড় ভাইয়ের কথা বলেছে এবং এই তাদের দেওয়া মতো তথ্য অনুযায়ী আমরা গ্রেফতার করেছি। আমাদেরকে এখন যাচাই বাছাই করে দেখতে হবে যে তারা যে বড় ভাইয়ের কথা বলেছে সেই বড় ভাই এই বড় ভাই মতিন কিনা, অথবা এর পিছনে আরো অন্যান্য কেউ জড়িত আছে কিনা। এই বিষয়ে আমরা আমাদের জিজ্ঞাসাবাদকালীন এই বিষয়ে আমরা তথ্য জানার চেষ্টা করব। কিভাবে কোথা থেকে আটক হলেন মতিন সে নিয়ে আছে বিতর্ক। ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বুধবার রাত 11টার দিকে যশোরের বেনাপোল থেকে মতিনকে গ্রেপ্তার করার দাবি পুলিশের। তবে মতিনের আইনজীবীর অভিযোগ, তাকে বেশ কয়েকদিন আগেই বাড্ডার বাড়ি থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাকে আরও 13 দিন পূর্বে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সেই মর্মে থানায় জিডি করেছি যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন পর আজকে তাকে আদালতে পাঠানো হয়েছে। গত 28শে সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজারকে গুলি করে হত্যা করা হয়। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। স্বাগত আমাদের। কামরুল ইসলাম, প্রথমেই একটু জানতে চাই যে এই যে বিদেশি হত্যার যে তদন্ত চলছে, এখনো পর্যন্ত তদন্ত কার্যক্রম যতটুকু এসেছে, তাতে আপনার কাছে একজন মন্ত্রী হিসেবে না, সাধারণ নাগরিক হিসেবে এবং আইনজীবী হিসেবে, আপনি যেহেতু দীর্ঘদিন এই পেশায় ছিলেন, তদন্ত প্রক্রিয়াটি কেমন মনে করছেন? পর্যবেক্ষণটা আমরা প্রথমে জানতে চাই। ধন্যবাদ আপনাকে জাহিদ। তদন্তের প্রক্রিয়াটা অত্যন্ত সুষ্ঠুভাবে তদন্ত হচ্ছে আমি মনে করি, এবং তড়িঘড়ি করে কোনো তদন্তের ফলাফল কিন্তু পুলিশ কিন্তু এখন পর্যন্ত জানায়নি। যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে একজনের ফৌজদারি কার্যবিধির 164 ধারার জবানবন্দি, ভাগিনা রাসেল বলে একজন, তার জবানবন্দিতে কিন্তু এই মতিনের নাম উঠে এসেছে। এবং পুলিশ এর আগে তাদের ব্রিফিংয়ে বলেছিল কিছু বড় ভাই এর সাথে জড়িত আছে, এবং আজকে রিমান্ডে নেওয়া হয়েছে যে এই ভাগিনা রাসেলের জবানবন্দিতে MA মতিন যার নাম উঠে এসেছে সেই প্রকৃত বড় ভাই কিনা বা আরও কতজন বড় ভাই আছে সেটা জানার জন্যই কিন্তু এই নিবান। এখানে তদন্তে কোনো রকম আমি মনে করি কোনো রকম ভুলভ্রান্তি বা কোনো রকম অসতর্কতা বা কোনো রকম ফরমাইশে তদন্তের এখানে কোনো অবকাশ নেই। সঠিকভাবে তদন্তটা চলছে আমি মনে করি। জনাব কামরুল ইসলাম, এই যে তদন্তটির ক্ষেত্রে মানুষের মধ্যে এবং দেশের মানুষ, আন্তর্জাতিক পর্যায়েও যারা আছেন, যেহেতু একজন বিদেশি নাগরিক, সেক্ষেত্রে একটা বাড়তি আগ্রহ আছে। সেই বাড়তি আগ্রহ কোনো ধরনের চাপ তৈরি করছে কিনা তদন্তকারীদের মধ্যে? আমি তো মনে করি চাপ সৃষ্টি করছি না। এমন একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা, লোহমর্ষক ঘটনা, এবং বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পর্যায়ে ক্ষুণ্ণ করার জন্য যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার তদন্তের দিকে সমস্ত বিশ্ববাসী তাকিয়ে আছে এবং বাংলাদেশের তাবৎ মানুষ এই তদন্তের দিকে তাকিয়ে আছে। কাজে বাড়তি
একটি চিন্তা ভাবনা তো থাকতেই পারে। তার জন্য আমি মনে করি না তদন্তকারী কর্তৃপক্ষের উপর কোনো বাড়তি চাপ আছে। কামরুল ইসলাম, আমরা এই এখনো পর্যন্ত তদন্তের যে অবস্থা দেখেছি এবং যেটা মনে হয় যে অনেক সময় মানুষ হতাশা হয়ে যায় এই জন্য যে শুধু তাভেল্লা না, এর আগে বিভিন্ন সময়ে যে হত্যাকাণ্ডগুলি ঘটেছে যেগুলি নিয়ে মানুষ একটা বাড়তি আগ্রহ প্রকাশ করেছে বা সত্যিকার অর্থে আমাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে হয়তো বিব্রতকর, আমরা বিব্রত হয়েছি জাতি হিসেবে, সেগুলি তদন্তের ফলাফলগুলি আমরা এখনো পাচ্ছি না। এই যে তদন্তের মানুষের আগ্রহটা মেটানো, সেই জিনিসটা যে হচ্ছে না বা সেটা মেটাতে অনেক সময় লেগে যাচ্ছে, এইটা কি মনে করেন যে কোনো ধরনের মানুষের মধ্যে আস্থার অভাব তৈরি করছে? মাঝে মধ্যে সেরকম কথা উঠেও আসছে, সেটি কি মনে করেন যে মানুষের ভিতরে সত্যিকার অর্থেই আস্থার অভাব তৈরি করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে? আসলে আমি যেটা মনে করি, আমাদের সাংবাদিক বন্ধুরা আপনাদের বিভিন্ন টক শোতে, পত্রপত্রিকায় বিভিন্নভাবে আমাদের একটা প্যারালাল আপনারা কিন্তু আরেকটা তদন্ত করেন, যেটা সবচেয়ে ক্ষতিকর। তদন্তের বিষয়ে কিন্তু আমাদের আসলে আইন, যদি আমি সঠিকভাবে যদি আইনের চর্চা আমি করতে চাই, কোনো তদন্তের বিষয়ে কোনো রকম মন্তব্য করা, প্যারালাল তদন্তের কিছু করা, এই কাজটা কিন্তু কোনো অবস্থাতেই করা ঠিক না। আপনারা কিন্তু প্যারালাল তদন্ত করে বিভিন্ন মতামত প্রদর্শন করে কিন্তু জনমনে একটা ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে, যে ধোঁয়াশার সৃষ্টির জন্যই কিন্তু আজকে এই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তদন্তকারী কর্তৃপক্ষ এই সমস্ত ঘটনা, যে সমস্ত যেই ঘটনাটা ঘটেছে, আপনি দুজন বিদেশি নাগরিক হত্যার বিষয়ে বা হস্তিদানের এই শিয়া সম্প্রদায়ের উপর আক্রমণের বিষয়ে বা পুলিশ কনস্টেবল বা পুলিশের এএসআই এর হত্যার কাণ্ডের বিষয়ে যে ঘটনাগুলো যেগুলো ঘটেছে অতি সম্প্রতি, এই ঘটনাগুলো আসলে এইরকম ঘটনাগুলো সমস্ত দেশেই, বিভিন্ন পাশ্চাত্য দেশেও কিন্তু এই সমস্ত ঘটনা ঘটছে, যে সমস্ত দেশে জঙ্গি তৎপরতা আছে। বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করি আমাদের শীর্ষ যুদ্ধবৈদের বিচারের রায় কার্যকর করার চূড়ান্ত পর্যায়ে যখন আমরা আছি, যখন আমাদের এককালীন বিরোধী নেত্রী, এককালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলা, তার এই জিয়া অরফানাইজের মামলা, যে মামলাটি বিএনপির নেতৃবৃন্দই বলে ইট ইজ এ ফিক্সড কেস ফর কনভিকশন, যে মামলাটার 18 জন সাক্ষী হয়ে গেছে, বাকি মাত্র 4-5 জন সাক্ষী বাকি আছে, আর 8-9 জন সাক্ষী যেখানে বাকি আছে, এবং মামলাটা প্রায় আমি মনে করি খুব দ্রুত নিষ্পত্তির দিকে যাচ্ছে। যেখানে 21 আগস্ট গ্রেনেড হত্যার মামলা, যেই মামলাটির 195 জনের সাক্ষী হয়ে গেছে, যে মামলাটি আর 5-6 জন সাক্ষী হলে এই মামলাটার নিষ্পত্তির দিকে যাচ্ছে। এবং এই সমস্ত মামলার ভবিতব্য কি, সেটা বেগম খালেদা জিয়া, আজকের বিএনপি নেত্রী বা তারেক রহমান, তারা কিন্তু এই মামলাগুলোর ভবিতব্য তারা উপলব্ধি করতে পারছেন। এবং এই মুহূর্তে সমস্ত দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির, একটা আতঙ্ক সৃষ্টির, একটা মানে অশুভ তৎপরতা সৃষ্টির কিন্তু এটাই আমরা বুঝতে পারছি কিসের জন্য এটা হচ্ছে। এবং এটা আমাদের সমস্ত পৃথিবীতে আপনারা যদি দেখেন, বিশ্বের আজকে বিভিন্ন দেশে যারা জঙ্গির সৃষ্টি করে, জঙ্গির জন্ম দেয়, সেই সমস্ত জঙ্গির জন্মদাতা সেই দেশের সাথে কিন্তু তাদের সাথে সম্পর্ক, বন্ধুত্ব, তারাই কিন্তু আজকে বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর জন্মদাতাদের সাথে আতাত করে বা তাদের সাথে কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশকে একটা অস্তিত্ব সৃষ্টি করার চেষ্টা করছে কিনা সেটাও আমাদের ভেবে দেখতে হবে। কাজেই এই সমস্ত অপরাধীদের ধরতে অবশ্যই তদন্ত দীর্ঘস্থায়ী, একটু দীর্ঘসূত্রিত থাকতে পারে তদন্তের, এবং সঠিক অপরাধীদের বের করে আজকে বিচারের আওতায় আনতে হলে একটু সময় দিতেই হবে এবং আপনাদের ধৈর্য ধরতে হবে। আর তদন্তকারী কর্তৃপক্ষ তদন্তে কতটুকু রেজাল্ট পাচ্ছে, কতটুকু ফলাফল পাচ্ছে বা কতটুকু অগ্রসর হয়েছে, কি কি ক্লু তারা পেয়েছে, সবকিছু কিন্তু প্রকাশ করা যায় না। অবশ্যই আমরা জানি যে তদন্তের পর্যায়ে অনেক কিছুই প্রকাশ করা যায় না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তখনই আরেকটা জিনিস আমি বলি, আরেকটা শেষ কথা আমি বলি যে এই আমরা কিন্তু কোনো জজ মিয়া নাটকের সৃষ্টি করতে চাই না, আমরা কিন্তু কোনো ধোঁয়াশার সৃষ্টি করতে চাই না। সুষ্ঠু সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আমরা চিহ্নিত করতে চাই। অপরাধী কারা সেটা কিন্তু চিহ্নিত হয়ে গেছে। অপরাধী এই একটি জঙ্গি তৎপরতা, যারা বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে চায়, যারা দেশকে
অস্থিতিশীল করতে চায়, যারা এই জঙ্গি তৎপরতার জন্য যারা আজকে বেনিফিশিয়ারি কারে, এটা সমস্ত মানুষ বুঝছে যে এই ঘটনা ঘটানোর পিছনে কারা বেনিফিশিয়ারি, সেটা কিন্তু মানুষ বুঝতে পারছে। কাজেই তাদেরকে সঠিকভাবে শনাক্ত করতে গেলে একটু সময়ের প্রয়োজন, সেই সময়টা আমাদেরকে দিতে হবে। অহেতুক কেবলমাত্র কেন ধরা পড়ছে না, কেন এখন পর্যন্ত কেউ ধরা পড়ছে না, এই সমস্ত কথাবার্তা বলে আসলে আরও একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় তদন্তের। আমি জনাব কামরুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু নজরুল ইসলামের কাছে যাব, তিনি খুলনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। নজরুল ইসলাম, আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক আপনার দলের নেতাকর্মী বলেই জানা যাচ্ছে। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? দলীয়ভাবে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তারা দলের নেতাকর্মী, এবং একই সঙ্গে আমরা যদি খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের তথ্য নেই যে তিনিও বলছেন যে এটার বেনিফিশিয়ারি কাউন্ট থেকেই তারা তদন্তটা অনেকাংশে মনে করছেন যে কারা এই ঘটনাটা ঘটাতে পারে। এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন, এবং এটা সত্যিকার অর্থে তদন্ত স্বাভাবিকভাবে যাচ্ছে নাকি আপনারা অন্যভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। আমরা খুব পরিষ্কারভাবেই জানি এবং দেখছি, সেটি হচ্ছে যে কোনো হত্যাকাণ্ড ঘটলেই সরকার থেকে, সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা অন্য কোনো মন্ত্রীরা তারা শুরু করে দেন যে এটি বিএনপি নেত্রী করেছেন, কিংবা বিএনপির অমুক নেতা করেছেন, কিংবা অমুক ষড়যন্ত্রের মাধ্যমে করেছেন, এবং এইভাবেই তারা প্রথমেই তদন্তকে প্রভাবিত করছেন এবং সবসময়ই বিরোধী দলকে ঘায়েল করার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করছেন। আমরা জানি যে বাংলাদেশে চলমান যে সহিংসতা, যে হত্যা, গুপ্ত হত্যা, ক্রস ফায়ার, এই সব কিছুই সরকারের মাধ্যমে হচ্ছে বলেই সরকার একটা গদবাঁধা বিবৃতি দেন। যেমন এই যে কাইয়ুমের ভাইকে 13 দিন আগে ধরা হয়েছে সাদা পোশাকে, তার পরিবার থেকে জিডি করা হয়েছে, অথচ আজকে আইনশৃঙ্খলা বাহিনী দেখাচ্ছে যে তাকে বেনাপোল থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে মিথ্যার আশ্রয় নেওয়া, এ কারণেই জনগণের মধ্যে সন্দেহ অবিশ্বাস জন্মেছে যে সরকার যে সমস্ত বিবৃতি দেন, যে ধরনের মিডিয়ার সামনে মিডিয়ার ট্রায়াল করেন, তাতে সব কিছুই সরকার মিথ্যা আশ্রয় নিচ্ছেন। সে কারণেই জনগণের আস্থা বিশ্বাস নেই। আর মন্ত্রী বাহাদুরদের অতি কথন এই ধরনের আপনার তদন্তকে বিলম্বিত করছে, প্রভাবিত করছে, এবং বিএনপিকে ঘায়েল করার জন্য এই সমস্ত যে অস্ত্র ব্যবহার করা হচ্ছে সেটি আজকে পরিষ্কার হয়েছে। পত্রপত্রিকার রিপোর্ট, বিভিন্ন টক শো, রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনা, সব কিছুতেই প্রমাণিত হয়েছে যে সরকার উদ্দেশ্যমূলকভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আমাদের নেত্রী বিদেশে গিয়েছেন। একই সঙ্গে আমরা এই বছরের প্রথম দিকে যে ধরনের রাজনৈতিক তৎপরতা দেখেছি, সরাসরি হত্যা সন্ত্রাসের সঙ্গে যে ধরনের সংশ্লিষ্টতা ছিল, এবং সেগুলিও অনেক সময় বলা হয়েছে এটা আপনাদের যে রাজনৈতিক কর্মসূচি ছিল তারই অংশ, যদিও এটা বিএনপি সবসময় অস্বীকার করে এসেছে। কিন্তু জনগণের মধ্যে এই ধরনের একটি বিশ্বাস যে কোনো কারণেই হোক তৈরি হয়েছিল যে ওই সময় রাজনৈতিক আন্দোলনের সঙ্গে অস্বীকার করে এসেছে, কিন্তু জনগণের মধ্যে এই ধরনের একটি বিশ্বাস যে কোনো কারণেই হোক তৈরি হয়েছিল যে ওই সময় রাজনৈতিক আন্দোলনের সঙ্গে এই ধরনের হামলাগুলি, এবং পরবর্তীতেই যার কারণে সরকারের পক্ষেও কিন্তু সহজ হয়ে গেছে যে অন্য যে কোনো ঘটনাগুলির সঙ্গেই বিরোধী দলের সংশ্লিষ্টতা খুঁজে বের করা বা বলা। ফলে ওই সময়ের যেই অভিযোগগুলি ছিল সেগুলি কিন্তু বিএনপির পক্ষ থেকে খুব ভালোভাবে মানুষকে আশ্বস্ত করতে পেরেছে বলে এখনো পর্যন্ত আমাদের কাছে মনে হয় না। এটি আসলে কিভাবে আমরা দেখেছি যে 5ই জানুয়ারির পরের যেই পরিস্থিতিটা, সেইটার সঙ্গে কিন্তু আসলে সব কিছুই সম্পৃক্ত হয়ে যাচ্ছে। ফলে এটা কিন্তু পরিষ্কার হওয়া দরকার। এই কারণে এটার হয়তো আমি মনে করি যে অনেক সময় এই বেনিফিটটা যদি নেয় সরকার পক্ষ, মন্ত্রীরা, তাহলে তো আমরা কিছু দেখতে পারি না। মানে এখানে কি করণীয় আছে, এটা তো রাজনৈতিকভাবেও আপনারা যে মোকাবেলা করছেন সেইটা মনে হয় না। বিষয়টি কিন্তু খুবই পরিষ্কার। গত জানুয়ারির পর থেকে 3 মাস বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছে। সেই আন্দোলনে হরতাল, অবরোধের মতো কঠিন কর্মসূচি বিএনপি দিয়েছে, এটা ঠিক।
বিএনপি এবং বিএনপি সে কর্মসূচি সারা বাংলাদেশে লাগাতারভাবে পালিত হয়েছে। সেই সময় বিএনপির এই কর্মসূচিকে ভণ্ডুল করার জন্য, বিএনপিকে সন্ত্রাসী দল বানানোর জন্য একটা চক্র অব্যাহতভাবে এই ধরনের পেট্রোল বোমা সন্ত্রাস করেছে। আমাদের নেত্রী বলেছে, দল বলেছে যে আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাই না। এটা ঠিক যে আমরা দেখেছি যে এই ধরনের কর্মকাণ্ড একটি সন্ত্রাসী গ্রুপ তারা করেছে এবং এটি বিদেশি মদতেও হতে পারে, সরকারের মদতেও হতে পারে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বিএনপি সন্ত্রাসী দল নয়, বিএনপি হত্যা রাজনীতি বিশ্বাস করে না এবং বিএনপি হত্যাকাণ্ডে ঘটিয়ে ক্ষমতায় যেতে চায় না। এবং বিএনপি নজরুল ইসলাম মঞ্জু এবং কামরুল ইসলাম, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।